এই বিষয়গুলোই হচ্ছে আমাদের টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সেই 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আমাদের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘ, তার মাধ্যমে কিন্তু এটা তোমার 2030 সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের জন্য প্রত্যেকটি সদস্য রাষ্ট্রকে একটা গোল একটা বেঁধে দেওয়া হয়েছে, তাদের লক্ষ্যটা বেঁধে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এখন সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তো আমি শুরু করি। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। তোমরা জানো যে এসডিজির ফুল মিনিং কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার বাংলাটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। অর্থনৈতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা, সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণীতে আমরা তোমরা এর আগেও দেখেছো, এর আগের ক্লাসেও তোমরা এ সম্পর্কে ধারণা পেয়েছো। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান তালে কাজ করে যাচ্ছে, কিন্তু এ কাজ খুব সহজ নয়। এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সেই করণীয় কি, সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওকে, এরপরে আমাদের আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। টেকসই অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। আমি আবারও বলছি, উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। যেমন ধরা যাক, ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন সার ও প্রয়োজনীয় কীটনাশক সরবরাহ করবে, কিন্তু যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতন ভাবে মাত্রার অতিরিক্ত ব্যবহার করে, তা কখনো পরিবেশ বান্ধব হবে না। এক্ষেত্রে তাদের দায়িত্ব হচ্ছে সচেতনতার সাথে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা। কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব। যে কোন উন্নয়ন কর্মকাণ্ডই পরিচালিত হোক না কেন, তা যেন সকলের কথা ভেবে হয়। যার যতটুকু দায়িত্ব তা স্ব অবস্থানে থেকে পালন করতে হবে। এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। শুধু বেসরকারি খাত বা সংগঠন নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও মিলিত প্রচেষ্টার একযোগে উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে কারো সুসম্মিত বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরো সুসমন্বিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। অংশীদারিত্বের প্রক্রিয়ায় সমাজের উচ্চতলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সাধারণ মানুষ এসডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব খুবই গুরুত্ব বহন করে। এসডিজি অর্জন কেবল নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পৃথিবীর সব দেশের সব মানুষের জন্য সমভাবে প্রযোজ্য। ওকে,
এরপরে এসডিজি অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কথা যেমন চিন্তা করা হচ্ছে, তেমনি সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের অংশীদারিত্বকে নিশ্চিত করে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। তবে সব অভিষ্ট সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। যে দেশের জন্য যেসব অভিষ্ট অর্জন জরুরি তারা সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবে। বাংলাদেশের ক্ষেত্রে একটি বিশেষ দিক হচ্ছে সার্বিক সক্ষমতা অর্জন। টেকসই উন্নয়নের প্রধান একটি অভিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। এক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে। যে দেশের যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশ সেভাবে নিজেদের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে এগিয়ে আসবে। কাউকে পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় বৈশ্বিকভাবে টেকসই হবে না। এরপরে আমাদের পরের টপিকটাই হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। আমরা এখন এই টপিকটা নিয়ে আলোচনা করব। বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা জরুরি। বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, স্থলজ ও জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে, অনেক ক্ষেত্রে সক্ষমতাও এসেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। আমরা এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী। আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থ সামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি। এমডিজি অর্জনের হাত ধরেই বর্তমানে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আশা করা যায় এটিও আমরা সফলভাবে অর্জন করতে পারবো। এর ফলে দারিদ্র্যের অবসান ঘটবে, বৈষম্য কমে আসবে, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। বাংলাদেশের যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হলো বৈশ্বিক ঋণের বোঝা থেকে অনেকটাই অবসান ঘটবে। জাতীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, নারী পুরুষ বৈষম্য দূর হবে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে, অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে শিখব। খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব। একে উন্মুক্ত বিশ্বে বসবাস করার সকল সুযোগ আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবো। বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য যেসব ফলাফল লাভ করবে তা তোমাদের সামনে এখন আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরছি। দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে। মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে। জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। গ্রাম শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে।
সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার নিরসন হবে। এ পর্যায়ে আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ বহুবিধ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য খুব দুঃসাধ্য। এজন্য সকলকে, সকল পর্যায়ের মানুষকে এজন্য এগিয়ে আসতে হবে। ওকে, বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে ইতোমধ্যে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশকে বলা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। এর উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ, পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে। পৃথিবীর সকল দেশ ও লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ। আলোচনা থেকে আমরা বাংলাদেশে লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি সে বিষয়ে আমরা জানতে পারবো। একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বন্টন, বৈষম্য, দারিদ্র্য। আমরা একদিকে যখন দারিদ্র্য বিমোচনের কথা বলছি, অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়ে চলেছে। ধনী গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্র্যকে আরো প্রকট করে তুলেছে। বিশ্বের সম্পদের বৈষম্য যত বাড়বে, ধনী ও গরিবের বিভক্তি তত প্রকট হবে। আর বিভক্তি যত বাড়বে, বিদ্বেষ বিভেদ তত বাড়তে থাকবে। বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটছে তা ভারসাম্যহীন। এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে এবং মানুষে বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয়। যদিও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দারিদ্র্য ও অতি দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে একটি বিশেষ লক্ষণীয় দিক হলো আয় ও ভোগ বৈষম্য। গত কয়েক বছরে এই বৈষম্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। তথাপি বিদ্যমান বৈষম্য প্রকট। আমাদের সম্পদ বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে। সমাজে এক শ্রেণীর মানুষ ভূমি দখল, নদী দখল, বন দখল, এমনকি অর্থনৈতিক প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্পদশালী হয়েছে। এর ফলে ভারসাম্যহীন সমাজ গড়ে উঠছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা এবং অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ওকে, পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শুধু সম্পদ বৈষম্যই নয়, আয়, ভোগ, জেন্ডার এবং অঞ্চল বৈষম্য কখনো টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের পথে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা উন্নয়নের গতিকে পথরোধ করবে।
প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস, তেল, বিদ্যুৎ ঘাটতি ও কৃষি পণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতি কারণে এসডিজি অর্জন কঠিন হবে বলে ধারণা করা যায়। স্যার অঞ্চল বৈষম্যটা একটু বুঝিয়ে দেন। অঞ্চল বৈষম্য, হ্যালো, অঞ্চল বৈষম্য, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। ওকে, অঞ্চল হচ্ছে প্রথমত যদি তুমি একটি দেশের মধ্যে ধরো, একটি দেশকে বিবেচনা করো, এটা কিন্তু সারা পৃথিবীর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে এসডিজি বাস্তবায়নের কথা বলা হচ্ছে লক্ষ্য অর্জন 2030 সালের মধ্যে। এটাকে যদি তুমি একটা দেশ ভাবো, বাংলাদেশে এক অঞ্চলে ব্যাপক ডেভেলপমেন্ট হলো, অন্য একটা ডিস্ট্রিক্টে কম ডেভেলপমেন্ট হলো, এটাকে একটা দেশের ক্ষেত্রে যদি বিবেচনা করো এটা সেটা বুঝাচ্ছে। আবার যদি তুমি একটা দেশ থেকে আরেকটা দেশ বা একটা এশিয়া মহাদেশের মধ্যে বিবেচনা করো, যে এক দেশ থেকে আরেক দেশ যদি উন্নয়নের মাত্রা এবং মানে ধনী এবং দরিদ্রের ব্যবধান যেন পাহাড় পরিমাণ না হয়, সেই দিকে লক্ষ্য রাখা, এই বিষয়টাকে বলছে যে অঞ্চল ভেদে বা অঞ্চল ভেদে যেন দারিদ্র সীমা বা লক্ষ্য অর্জন বৈষম্য সৃষ্টি না করে। যেমন বাংলাদেশ এখন জাপান যে পর্যায়ে রয়েছে, বা উন্নয়নশীল দেশ বা মধ্যম আয়ের দেশগুলো বা উচ্চ মধ্য আয়ের দেশগুলো যে পর্যায়ে রয়েছে, আজকে বাংলাদেশ যে মধ্য আয়ের দেশে প্রবেশ করছে, এই বাংলাদেশে যেন উচ্চ আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ অথবা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ আঞ্চলিক বৈষম্যগুলো যেন না থাকে, অর্থাৎ একটা দেশ অনেক ধনী হয়ে গেল, আরেকটা দেশ গরিব থেকে গেল, এই ব্যবস্থা যেন না থাকে, এই বৈষম্য যেন দূর হয়। আবার একটা দেশকে যদি তুমি চিন্তা করো, একটা ডিস্ট্রিক্টের লোকজন তার রাস্তাঘাট, তার অবকাঠামো ব্যাপক উন্নয়ন ঘটলো, আরেকটা ডিস্ট্রিক্ট বা বিভাগে তারপর উন্নয়নের ছোঁয়া লাগেনি, এই ব্যবস্থা যেন না থাকে। অর্থাৎ দেশের সকল মানুষ বা পৃথিবী বিবেচনায় পৃথিবীর সকল মানুষ যেন এই বৈষম্যটা প্রকট আকার ধারণ না করে, সেটাকেই বলা হয়েছে অঞ্চল ভেদে বৈষম্যটা দূরীকরণের ব্যবস্থাটা। আমাকে বুঝতে পেরেছ? পরিষ্কার হয়েছে এখন? হ্যালো হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। এগুলোতে মৌলিক বিবেচ্য বিষয় বলা হয়ে থাকে। মূলত এই তিনটি বিষয়কে আমি আবারও বলি, এই এটা খুব গুরুত্বপূর্ণ তিনটা শব্দ। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, মনে রাখবে, সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। এগুলোকে মৌলিক বিবেচ্য বিষয় বলা হয়ে থাকে। মূলত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে যদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়, তাহলে সকল ক্ষেত্রে টেকসই উন্নয়ন আশা করা যায়। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের একার পক্ষে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে স্ব অবস্থানে থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সকলের সচেতনতা রাষ্ট্রকে উন্নয়নের আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা এক্ষেত্রে বলতে পারি উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। আমরা দেখতে পাই একটানা বৃষ্টি হলেই বাংলাদেশের বড় বড় শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখন যান চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, স্বল্প আয়ের লোকদের কাজ বন্ধ থাকে, আমরা ঠিকমতো স্কুল, কলেজ বা কর্মস্থলে পৌঁছাতে পারি না, দোকানপাট বন্ধ থাকে, রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। আসলে আমরাই আমাদের শহরগুলোকে নষ্ট করে ফেলছি। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলছি। ফলে রাস্তার পাশের ড্রেনগুলো বন্ধ হয়ে পানি জমে যাচ্ছে বা পানি
ঠিকমতো নির্গমন হচ্ছে না, দীর্ঘ সময়ব্যাপী পানি জমে নানা সমস্যা ও সংকট তৈরি করছে। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা জেনেছি যে বাংলাদেশকে এসডিজি বাস্তবায়ন করতে হাজারো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এবার আমরা এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করতে পারি তা নিয়ে আমরা এখন আলোচনা করব। সকল ক্ষেত্রে বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এসডিজি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আয়, ভোগ, জেন্ডার, অঞ্চল ও সম্পদ বৈষম্য যথাসম্ভব কমিয়ে এনে সকল ক্ষেত্রের দারিদ্রতার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে যথাযথ কৌশল ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকার ও অন্যান্য সকল অংশীজনকে সাথে নিয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্পদ আহরণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে বিশ্লেষণপূর্বক টেকসই উন্নয়ন কর্মসূচিতে দ্রুত তথ্য ভান্ডার গড়ে তোলা ও তার ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলাফল মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ উন্নয়নে প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওকে, অতি দারিদ্র ও দারিদ্র্যের হার কমাতে প্রয়োজনে বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। অর্থনৈতিক নীতি কাঠামো বিন্যাস এমন ভাবে করতে হবে যাতে আর্থসামাজিক অগ্রগতি ন্যায্যভাবে সুবন্টিত হতে পারে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এসব খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা ও তদারকি বাড়াতে হবে। টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ করণীয় হলো উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখা এবং এর গতি দ্রুততর করা। 2021 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমায়ের দেশ, 2030 সাল নাগাদ এসডিজি অর্জন, 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্ন দেখছি। এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে সাথে নিয়েই আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। তা না হলে আমাদের হয়তো প্রবৃদ্ধি বাড়বে, কিন্তু তা কখনোই টেকসই রাখা সম্ভব হবে না। সবাই যাতে নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করে, সকলে যাতে মানব মর্যাদা পায় তা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে মানোন্নয়ন ও জাগরণ ঘটাতে হবে। জ্বালানি খাতকে বর্তমান বাজেটে অগ্রাধিকার দিলেও তা বাস্তবায়নে কঠোর তদারকি জোরদার করতে হবে। গ্যাসের ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থলভাগ ও সমুদ্র অনুসন্ধানে চ্যালেঞ্জ মোকাবেলায় জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওকে, এরপরে ওকে, যে কোনো উন্নয়নই ঘটুক না কেন, উন্নয়নের সাথে কিছু নেতিবাচক ফলাফল যেমন আর্থ সামাজিক অবস্থার মধ্যে ঢুকে পড়ে। যেমন দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়েছে ঠিকই, কিন্তু পূর্ব সতর্কতা না থাকায় বর্তমানে আমাদেরকে অনেক দায় বহন করতে হচ্ছে। যেমন কোমলমতি কিশোরীরা তথ্য প্রযুক্তি অপব্যবহারের শিকার হচ্ছে। তাই যা কিছু ভালো তা বিবেচনা করার পূর্বে যদি তার সাথে বিপন্নতা, ঝুঁকি কতটুকু সেদিকটা বিবেচনায় রেখে সতর্কতা অবলম্বন করা হয়, তাহলে অনেকাংশেই ঝুঁকি মোকাবেলা করা সহজ হয়। আমরা যদি এ সকল বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে হাত দিই, তাহলে ফলাফল কাঙ্ক্ষিত মানের হবে তা ধরে নেওয়া যায়। পৃথিবীতে সব সমাজেই কিছু চলমান সমস্যা থাকে, আবার নতুন নতুন কিছু সমস্যার সৃষ্টি হয়, যা আর্থসামাজিক বিবর্তন প্রক্রিয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি করে। বর্তমান সময়ে সবচেয়ে
গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যতটুকু অগ্রগতি হয়েছে তা সুষম ও সুসংহত করা এবং একে গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, যেগুলো মধ্যে রয়েছে মানব সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদের উন্নয়ন, বাস্তবতার আলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, গৃহীত কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, অপচয় রোধ, দুর্নীতি দমন এবং দেশের নাগরিকদের আর্থ সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় আরো কার্যকরভাবে অন্তর্ভুক্তকরণ, পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। তো এটা ছিল আমাদের আজকের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এখন তোমাদের সাথে আমাদের সময়ও খুব কম, আর হাতে মাত্র 3 মিনিট সময় আছে। তো তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস কিন্তু ক্লাস 9-এ বিশেষ করে সি সেকশনে কোনো কিছুই কিন্তু আর বাকি রইল না। তোমাদের কি জানা মতে কোনো চ্যাপ্টার বাকি আছে পড়ানো? হ্যালো স্যার, চ্যাপ্টার 3টা একটু যদি কেউ পড়াতো তাহলে ভালো হতো। এখন তো আজকে থেকে তোমাদের ক্লাস শেষ না, আমি পড়াতাম কিন্তু ক্লাস তো শেষ। আর Yes, তোমাদের sir, চ্যাপ্টার 3 তো তোমাদের পরীক্ষাও হয়েছে মনে হয়, সেকেন্ড সিটিটা হয়েছে না চ্যাপ্টার 3 থেকে? ক্লাস হয়নি কোনো এই সব। হ্যাঁ? পরীক্ষা তো 19 জুলাই তাহলে। না 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 না, তোমাদের সেকেন্ড সিটি যেটা হলো, ইয়েস এর স্যার, আগে। হয়েছে। হ্যাঁ, তো ওই সময় তো তোমাদের মোটামুটি রিভিশন হয়েছে, ইয়েস স্যার। তাই না? তো যাই হোক, এখন আরো ক্লাস থাকলে আমি হয়তো একটা দুইটা ক্লাসে, ওটা 2টা ক্লাস লাগতো, 2টা ক্লাসে আমি শেষ করতে পারতাম। তো আমি জানি, যেহেতু জানি যে তোমাদের সিটি পরীক্ষা ওই চ্যাপ্টার থেকে হয়েছে, তোমাদের মোটামুটি একটা প্রস্তুতি রয়েছে, এ কারণেই কিন্তু আমি অন্যগুলো হাত দিয়েছি। তো আমি নিজেও জানতাম না যে 9 তারিখে আসলে এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভালো হয়েছে তোমাদের, তারপরেও ক্লাসগুলো কিন্তু তোমাদের ভালো হয়েছে আমার জানা মতে মোটামুটি। তো আমি তোমাদের একটা কাজ করতে পারি, তোমাদের 19 তারিখ থেকে পরীক্ষা, আজকে 9 তারিখ, ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলো তোমাদের ইয়েতে আমি দিয়ে দিব, ওই যে এর আগে দিয়েছি যে। হ্যালো, তোমরা পেয়েছো? তোমাদের গ্রুপে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হাতে লিখে আমি তোমাদেরকে দিয়ে দেব, তাহলে তো মোটামুটি তোমাদের কিছু আরো ভালো, একটু ভালো হবে, তাই না? ওকে স্যার। সম্ভাব্য ইম্পর্টেন্ট যে নৈর্ব্যক্তিক কোশ্চেন গুলো তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, এটা শনি রবিবারের মধ্যে, ঠিক আছে? শনি থেকে রবিবারের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দিব, তাহলে তো হলো। আর আর কোনো প্রশ্ন আছে তোমাদের? রিটেন পরীক্ষা কখন হবে? হ্যাঁ হ্যাঁ, স্যার রিটেন পরীক্ষা কখন হবে? রিটেন পরীক্ষাটা কখন হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেবে ক্লাস টিচার। এটা সিদ্ধান্তের ব্যাপার, তো কলেজের সিদ্ধান্তের ব্যাপার। তো যেদিনই যখনই হবে তোমরা জেনে যাবা। তবে সেটা তো তোমাদের মনে দিয়েও দিয়েছে, আমি তো আজকে দেখলাম তোমাদের এই যে এই কোশ্চেন গুলো কবে জমা দেওয়া হবে তোমাদেরকে, এটা দিয়ে দেওয়া হয়েছে 28 জুলাই সম্ভবত। তারপরে তোমরা দেখে নিও, তোমাদের ক্লাস টিচারও জানিয়ে দেবে, এটা দিয়ে দিয়েছে কলেজ, আমি যতটুকু আজকে দেখেছি, আজকে গতকাল রাতেও দেখেছি, আজকেও দেখেছি। এটা 28 তারিখে সম্ভবত, 27-28 তারিখের দিকে, এই মাসেরই 27-28 তারিখের দিকে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে হয়তো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে কিন্তু বের হবে না বাবা। সুস্থ থাকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ, এবং সুস্থ থাকতে হলে তোমাকে আইসোলেট, বিশেষ করে বাইরে যাওয়া, মানে যত্রতত্র যখন তখন বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার কথা হবে, এবং তোমাদের গ্রুপে তোমার মাধ্যমে যোগাযোগ থাকবে সব সময়। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, লেখাপড়া করো, পরীক্ষা ভালোভাবে দাও, এই আশা করি, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে সব সময়। ভালো থাকো, আল্লাহ হাফেজ।